Hello dear students, how are you? I hope you all are fit and fine. তো আজকে আমি সেন্টেন্স নারেশনের যে আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা সেন্টেন্স নারেশনের যে পূর্বের যে ক্লাসটি করেছিলাম সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট নারেশন থেকে কিভাবে আমরা ইনডিরেক্ট করতে পারি সেই বিষয়ে আমরা শিখেছি। তো আজকের ক্লাসে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট নারেশনের ফর্ম থেকে কিভাবে আমরা ইনডিরেক্ট নারেশনে করতে পারি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি বলতো? ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। তো এই ধরনের সেন্টেন্সের যে ডিরেক্ট নারেশনের কোনো বাক্য যদি দেওয়া থাকে সেটাকে আমরা ইনডিরেক্ট করতে হলে এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর রিকোয়েস্ট অথবা অর্ডার অথবা অ্যাডভাইস অথবা টেল। এতগুলো অথবা অথবা দিয়ে লিখলাম কেন বলতো? আমি একটু আগে বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে অনুরোধ বোঝাতে পারে, আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে। তো কি বোঝাচ্ছে সেটা বুঝে, সেই সেন্টেন্সটা ভালো করে পড়ে বুঝে সেই অনুযায়ী আমাদেরকে এখান থেকে হয় আমরা রিকোয়েস্ট লিখবো, না হলে অর্ডার লিখবো, না হলে অ্যাডভাইস লিখবো, বা পুরোটাই এই ধরনের যদি কোনো কিছুই না বোঝায় তাহলে আমরা টেল লিখবো। তারপর আমাদেরকে লিখতে হবে হচ্ছে অবজেক্ট যদি থাকে। এবার তোমরা ভালো করে খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টের পরে আমাদেরকে টু লিখতে হবে এবং তারপর আমাদের রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা যা আছে সব বসাতে হবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো ডিরেক্ট নারেশনে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যখন ইনডিরেক্ট করব সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। সেটা কি? সাবজেক্ট প্লাস রিকোয়েস্ট অথবা অর্ডার অথবা অ্যাডভাইস অথবা টেল। অনুরোধ বোঝালে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব, আদেশ বোঝালে আমরা অর্ডার লিখব, উপদেশ বোঝালে অ্যাডভাইস, বা কোনোটাই যদি না বোঝায় তাহলে আমরা টেল লিখব। আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা চিনতে পারি এটা মূলত মূল ভার্ব দিয়ে শুরু হয়। আচ্ছা, এরপর আমরা অবজেক্ট লিখবো, যদি থাকে, না থাকলে লিখবো না। এরপর আমাদের টু লিখতে হবে। টু লেখার পরে আমরা রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা আছে তা লিখব। আচ্ছা, এক্সাম্পল দেখো। হি said to me, please give me a glass of water. আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। তাহলে চলো এই যে স্ট্রাকচারটা সেটা ফলো করে আমরা এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট ফর্মে নিয়ে যাই। প্রথমে সাবজেক্ট বসালাম হি। এরপরে দেখো আমরা এখন কোনটা বসাবো, আমরা চলো বাক্যটা দেখি। রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটা দেখি। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তো আমাকে দয়া করে এক গ্লাস পানি দাও। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্ট করছে। তাহলে আমরা বসাবো হচ্ছে রিকোয়েস্ট। দেখো এখানে রিপোর্টিং ভার্ব আছে সেইড, তাহলে আমরা লিখবো হচ্ছে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে আমরা এখানে পাস্ট ফর্ম করব রিকোয়েস্টেড। এরপর অবজেক্ট মি, তারপর বলা আছে অবজেক্টের পর পরে বসিয়ে দিতে হবে টু। টু এর পরে লিখতে হবে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এবার আমাদের ইনভার্টেড কমার মাঝখানে যে রিপোর্টেড স্পিচ দেওয়া আছে সেখান থেকে আমাদের মূল ভার্ব খুঁজতে হবে।
তাহলে দেখো এখানে প্লিজ কিন্তু ভার্ব নয়, এই প্লিজটা আমরা শেষেও ইউজ করতে পারতাম, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ। তো যাই হোক, ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে গিভ। তাহলে লিখলাম গিভ, এরপর হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, টু এর পরে আমরা রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে আমরা এখানে গিভ লিখলাম এবং শেষ পর্যন্ত বাকি যা যা আছে আমরা বসিয়ে দেব। তবে আমাদের ভালো করে খেয়াল করতে হবে এখানে চেঞ্জ করার মতো কিছু আছে কিনা। যেমন আমাদের এখানে আছে মি, মি হচ্ছে ফার্স্ট পারসন, সেটা আমাদের চেঞ্জ করতে হবে। ফার্স্ট পারসন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে হি, তাহলে এখানে মি আছে অবজেক্টিভ ফর্মে, তাহলে এই হিটাকে আমাদের অবজেক্টিভ ফর্ম নিতে হবে। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এরপর আ গ্লাস অফ ওয়াটার, তাহলে হি রিকোয়েস্টেড মি, তাহলে সাবজেক্ট হি, এরপর অনুরোধ হতে বোঝাচ্ছে আমরা রিকোয়েস্টেড দিলাম, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট লিখতে হবে, আমরা মি অবজেক্ট বসালাম, তারপর টু বসিয়েছি এবং রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। এখানে রিপোর্টেড ভার্বের এখানে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিভ, এবং আমরা গিভ বসিয়েছি এবং শেষে যা আছে সব কিছু বসিয়েছি। যেহেতু এখানে আমাদের একটা পার্সন চেঞ্জ করা ছিল, আমরা পার্সনটাও চেঞ্জ করেছি। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের বিষয়টি আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। The teacher said to the student, শিক্ষক ছাত্রকে বললেন, always speak the truth, সর্বদা সত্য কথা বলবে। তাহলে প্রথমে সাবজেক্ট বসাই দ্য টিচার, এবার আমরা কোনটা বসাবো? দেখো এখানে বলা আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, শিক্ষক ছাত্রকে কি বলছেন? সবসময় সত্য কথা বলবে। তাহলে তিনি এখানে উপদেশ দিচ্ছেন, উপদেশ দিলে আমরা বসাবো হচ্ছে অ্যাডভাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি সেইড পাস্ট ফর্ম রয়েছে, তাহলে আমরা এখানে পাস্ট ফর্ম করলাম অ্যাডভাইসড। এবার অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্ট, অবজেক্টের পরে টু বসাতে হবে, বসালাম টু। এরপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে রিপোর্টেড স্পিচ শুরু হয়েছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ কিন্তু ভার্ব নয়, ভার্ব হচ্ছে স্পিক, তাহলে টু স্পিক, বাকি অংশ কি থেকে গেল? দ্য ট্রুথ, অলওয়েজটা আমরা শেষে বসিয়ে দেব। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এভাবে আমরা ডিরেক্ট নারেশনে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকে সেটাকে আমরা ইন্ডিকেট করব এই স্ট্রাকচারটা ফলো করে। এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়, নাবোধক হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ইনডিরেক্ট করব? নাবোধক হলে দেখো যে আমি যে স্ট্রাকচারটি দিয়েছি সে একই স্ট্রাকচার থাকবে, শুধু যেখানে আমরা টু লিখেছিলাম সেখানে আমাদেরকে কি করতে হবে? নট টু লিখতে হবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। The teacher said to the student, do not tell a lie. শিক্ষক ছাত্রকে বললেন ডু নট টেল আ লাই, মিথ্যা কথা বলো না। ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলো না।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে রিপোর্টেড স্পিচে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি রয়েছে সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, ডু নট। তাহলে না বোধক বাক্য রয়েছে। তাহলে চলো এটাকে আমরা ইনডিরেক্ট করি। প্রথমে সাবজেক্ট বসাবো, তার টিচার। তাহলে মিথ্যা কথা বলো না, তাহলে শিক্ষক ছাত্রকে উপদেশ দিচ্ছেন, তাহলে আমরা লিখবো অ্যাডভাইসড। অবজেক্ট এখানে আছে দ্য স্টুডেন্ট। এবার যেহেতু নেগেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্সটি যেটি নেগেটিভ, এখানে আমরা অবজেক্টের পরে নট টু বসাবো। যেখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন ছিল তখন আমরা শুধু টু বসিয়েছিলাম, নেগেটিভের ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে নট টু। এরপর সে আগের মতো রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। মূল ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি টেল, টেল। এরপর আর লাই। The teacher advised the student not to tell a lie. তাহলে যদি বাক্যটি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা এইভাবে সেটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি। এবার আমরা দেখব যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট আস দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট আস দিয়ে শুরু হলে, লেট আস দিয়ে শুরু হলে সেটি দ্বারা মূলত প্রস্তাব বোঝায়। যদি লেট আস দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটি, সেক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য আমাদের কোন স্ট্রাকচার আমরা ফলো করব? দেখো, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর আমরা লিখব সাজেস্ট অথবা প্রপোজ। সাজেস্ট অথবা প্রপোজ লিখব। এরপর অবজেক্ট যদি থাকে, অবজেক্টের পরপরই আমাদেরকে এখানে দ্যাট বসাতে হবে। দ্যাট বসানোর পর আমরা এখানে লিখব হচ্ছে দে অথবা উই। কোথায় দে হবে আর কোথায় উই হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এরপর শুড বসবে। শুড বসানোর পর আমাদেরকে এখানে বসাতে হবে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। চলো দেখি একটা এক্সাম্পল দেখি। He said to me, let us go out for a walk. চলো আমরা বেড়াতে যাই। লেট আস দিয়ে শুরু হয়েছে, দেখতে পাচ্ছি এটা প্রস্তাব বোঝাচ্ছে। চলো আমরা বেড়াতে যাই। তাহলে চলো আমরা এই স্ট্রাকচারটা ফলো করি। প্রথমে সাবজেক্ট হি, এরপর আমরা বসাচ্ছি প্রপোজড। রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে রয়েছে, আমরা প্রপোজ এখানে পাস্ট ফর্মে দিলাম প্রপোজড। অবজেক্ট হি প্রপোজ টু মি। এরপরে দ্যাট বসাতে হবে, দ্যাট। এবার আমরা দে বসাবো না উই বসাবো? দেখো, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেটা যদি আমাদের ফার্স্ট পারসন হয় তাহলে আমরা উই বসাবো, আর অন্যান্য ক্ষেত্রে আমরা দে বসাবো। এখানে মি আছে ফার্স্ট পারসন, তাহলে আমরা উই বসাবো। উই পরে আমাদের বসাতে হবে হচ্ছে শুড। এরপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব হচ্ছে গো, এরপরে শেষে রয়েছে আউট ফর আ ওয়াক।
তাহলে দেখো এইভাবে আমরা স্ট্রাকচারটা ফলো করে, যে লেটাস যদি দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয় সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। তো আশা করি তোমরা এক্সাম্পলটিও বুঝতে পেরেছো। এখন আমাদের জানতে হবে যদি যে ইম্পারেটিভ সেন্টেন্সটি থাকবে সেটা যদি লেট আস দিয়ে শুরু না হয়, অর্থাৎ লেটের পরে যদি আস না থাকে, লেটের পরে হিম থাকতে পারে, হার্ট থাকতে পারে বা দেম থাকতে পারে, অর্থাৎ লেটার দিয়ে যদি শুরু না হয় সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হবে, অর্থাৎ যদি প্রস্তাব না বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটাস দিয়ে শুরু না হলে সেক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটি ফলো করব? সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখব। লেটাস দিয়ে শুরু না হলে লেটের পরে যদি হিম, দেম বা হার ইত্যাদি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রস্তাব বোঝাবে না। তাহলে সাবজেক্টের পরে আমরা সেইড অথবা টোল্ড লিখব যদি লেটাস দিয়ে শুরু না হয়। সেইড অথবা টোল্ড লেখার পর আমাদের অবজেক্ট লিখতে হবে। যদি থাকে সেই অবজেক্টটি আমরা লিখব। এরপর আমরা লিখব হচ্ছে দ্যাট। এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসাতে হবে। তারপর মাইট লিখতে হবে। এই স্ট্রাকচারগুলো তোমরা ভালো করে খেয়াল করবে। যখন লেটাস দিয়ে শুরু হয়েছিল এবং প্রস্তাব বুঝিয়েছিল তখন কিন্তু আমরা শুড বসিয়েছিলাম। এখন লেট দিয়ে শুরু হবে, লেটাস দিয়ে শুরু হবে না, লেটের পরে হিম, দেম বা হার থাকতে পারে, এবং অর্থাৎ প্রস্তাব যখন বুঝাবে না তখন আমরা ইউজ করব হচ্ছে মাইট। এবং মাইটের পরে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা যা আছে লিখে ফেলতে হবে। এক্সাম্পল দেখো, কামাল said to me, Kamal said to me, let him say whatever he likes. Let him say whatever he likes. দেখো এখানে যে ইম্পারেটিভ সেন্টেন্স এটি লেট দিয়ে শুরু হয়েছে কিন্তু লেট আস দিয়ে শুরু হয়নি, লেট হিম আছে এখানে। সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব এটাকে ইনডিরেক্ট করার জন্য। তাহলে প্রথমে সাবজেক্ট কামাল বসাচ্ছি, এরপর আমরা টোল্ড লিখলাম, অবজেক্ট আছে অবজেক্ট টু লিখলাম মি, তারপর আছে দ্যাট বসাতে হবে। ফর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে হি, লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাহলে হি। এরপরে মাইট, সূত্র অনুযায়ী আমাদের মাইট চলে আসছে। এরপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। তাহলে দেখো এখানে লেট হিম সে, সে হচ্ছে এখানে মূল ভার্ব, সে বসালাম। এরপরে বাকি কি থাকলো, হোয়াট এভার, হি মাইট সে হোয়াট এভার হি, তো হি এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই কারণ এটা থার্ড পারসন, যা আছে তাই হবে। হি হোয়াট এভার হি লাইকস, দেখো লাইকস এখানে V1 ফর্মে আছে, আমাদের V2 ফর্ম নিতে হবে। এখানে হি লাইকস অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট করতে হবে। তাহলে লাইকের V2 ফর্ম হচ্ছে লাইকড।
তাহলে কামাল told me that he might say whatever he liked। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা কি কি শিখলাম। প্রথমে যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বোঝাবে সেটিকে, সেই ধরনের সেন্টেন্সের ডিরেক্ট নারেশনকে যখন আমরা ইনডিরেক্ট করব সেটা কিভাবে করব সেটাও দেখলাম। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্রস্তাব বোঝায় অর্থাৎ লেট আস দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি সেটাও দেখলাম। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয় কিন্তু পরে আস না থাকে অর্থাৎ অন্য লেট হিম দেম বা অন্যান্য যে সমস্ত লেট আস দিয়ে শুরু না হয়ে যে লেট হিম হার অথবা দেম ইত্যাদি দিয়ে শুরু হয়, অর্থাৎ যদি প্রস্তাব না বুঝায় সেক্ষেত্রে আমাদের কোন স্ট্রাকচারটি ফলো করে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেটাও আমরা শিখে নিলাম। তাহলে তোমরা এই যে স্ট্রাকচারগুলো আছে এগুলো ভালো করে পড়বে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নেই, দু একবার পড়ে রেখে দিলেই হবে না, বারবার প্র্যাকটিস করলে তোমাদের সেটা এমনিতেই মনে সবসময় গেঁথে যাবে, মনে যে কোনো টাইমেই তুমি সেটা পারবে। তাহলে আজকে এই ক্লাসে আমরা যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয় সেই বিষয়টি আমরা শিখলাম। আমরা পরবর্তী আরেকটি ক্লাসে যে অপটেটিভ সেন্টেন্স এবং যে এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলো ডিরেক্ট নারেশন থেকে কিভাবে ইনডিরেক্ট করব সেটা আমরা শিখব পরবর্তী ক্লাসে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।